আসসালামু আলাইকুম দর্শক। 2017 সালে গোয়েন্দার মাধ্যমে গোয়েন্দাকে চাপ দিয়ে জামাত ইসলামের কাছ থেকে ইসলামী ব্যাংকের দখল নিয়ে নেয় এসালম, এবং তারপর আপনারা জানেন যে 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই এসালমের হাত থেকে মুক্ত করে ইসলামী ব্যাংক এবং পুনর্গঠন করেন ডক্টর ইউনূস এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে আবারও সেই ব্যাংকে এসালমের হাতে তুলে দেওয়ার একটা পায়তারা চলতেছে, যেটা আসলে এই সংসদেই পরিষ্কার হয়ে গেল গতকালকে সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরুর বক্তব্যে। এই নিয়ে এবং ভারত বাংলাদেশের বর্ডারে যে মানবিক বিপদ চলছে তা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন প্রথম বাংলাদেশ .net-এর সম্পাদক ক্যাপ্টেন মারুফ রাজু। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। আল্লাহর রহমতে আছি, আল্লাহ আমাকে ভালোই রেখেছেন, ধন্যবাদ। জি জনাব ক্যাপ্টেন মারুফ রাজু, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তারা ইউনূসের আমলে জামাতকে অর্থায়ন করত, এর কোনো প্রমাণ দিতে পারেনি। এখন আপনি আসলে কি মনে করেন যে ইসলামী ব্যাংকের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যেমন বারবার বিএনপি বলতেছে যে বিএনপি সরকার কোনো অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হবে না, কোনো খারাপ কাজ করবে না, কিন্তু আপনি যখন সেই পুরাতন চোরদেরকে বসান, সেই মোস্তাক রহমান, আচ্ছা আপনি তো চট্টগ্রামের মানুষ, হ্যাঁ আপনি চট্টগ্রামের মানুষ, আপনি খুব ভালো করেই জানেন যে এই আপনার এই যে মোস্তাক রহমান বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, হ্যাঁ, তো আমি শুনেছি যে যখন উনি নাকি এক সময় ওই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন নাকি, খসরু মাহমুদ চৌধুরী, শেষ সময় তিনি এই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জন্য একটা বিল্ডিং করেন, সেটাই নাকি এখন হোটেল সেরেনা, 22 তলা বিল্ডিং, এটার পুরোটার মালিক নাকি উনি। এবং এই মোস্তাক রহমান গভর্নর, তিনি নাকি তখন ছিলেন ওই বোর্ডের সদস্য, তাকে সমর্থন করেছিলেন। এই যে খোরশেদ আলম ভাই, আপনি কি আর কাউকে পান না? আপনি সেই এসালমের চামচা খোরশেদ আলম, এই খোরশেদ আলমের স্ত্রীর নামে 50 কোটি টাকা ঋণ। এখন আমির খসরু বলতেছে যে মোস্তাক রহমানের নামে যে 80 কোটি টাকা ঋণ, বা খোরশেদ আলমের ওয়াইফের নামে 30 কোটি টাকা ঋণ, এরা ঋণ খেলাপি না, এরা ঋণগ্রস্ত। এখন এই ঋণ খেলাপির ভিতরে ঋণগ্রস্ত পার্থক্যটা কি? সর্বোপরি এই যে বললেন সংসদে সালাউদ্দিন আহমেদ যে এসালম না তো, যে ইসলামী ব্যাংকের মালিক যারা, তাদের কাছেই ব্যাংক তুলে দেওয়া হবে, তার মানে উনি এসালমের কথাই বুঝিয়েছেন। সব মিলিয়ে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ ভাই, আপনি তো আগুনের উপরে পেট্রোলের ঢালার মতো বিষয়। আপনি কিন্তু চট্টগ্রাম মানুষ এবং আপনি কিন্তু অবশ্যই, না না না, আপনার জিনিসটা তো আসলে গত কিছুদিন পর্যন্ত, গত প্রায় 7 দিন বা 8 দিন সংসদে যা দেখলাম, কয়েকদিন যেটা হলো অভূতপূর্ব ভাই। এটা কোনোদিন আমি বাংলাদেশে বিএনপি কেন, মানে অন্য কোনো সরকারের আমলেও দেখিনি এরকম। এত নির্লজ্জ ভাবে একটা জিনিসকে সমর্থন করা, এবং এস আলমকে যে আবার ফিরিয়ে আনা বা এস আলমকে জায়েজ করার যে একটা চেষ্টা, এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে না। আপনি খালি সোজা ভাষায় দেখেন, ইসলামী ব্যাংক শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা তাদের ফাইন্যান্স বন্ধ করার জন্য তারা একটা ব্যাংক করেছে, উদ্যোক্ত করেছে, এবং বিভিন্ন ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে লিগালি তারা করেছে। এটা এরকম তো আরো ব্যাংক বাংলাদেশে করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারতো, তারা তো করেনি। এখন একটা ভালো উদ্যোগকে আপনি যদি তাদের ফিনান্স স্ট্রং, এই অজুহাতে তারা এটাতে শক্তিশালী, তাহলে আপনি কি হিসাবে এটা বন্ধ করছেন? এখন হাসিনার আমলে হাসিনা ব্যাংক নিয়ে নিয়েছে, ওদের সমস্ত কিছু নিয়ে নিয়েছে, ওদের রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছিল, তারপরে তো ওদেরকে দমাতে পারেনি। আপনি এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে কোন আক্কেলে, কার বুদ্ধিতে তারা আপনাদেরকে বুদ্ধি দেয়? আপনারা ইসলাম ব্যাংকে টানাটানি করছেন, যত টানাটানি করবেন তত বেশি ভুয়া হবেন ভাই আপনারা, এবং নিজেও ভুয়া হবেন, জিয়া পরিবারকেও ভুয়া করবেন। আগেও করেছেন, বেগম খালেদা জিয়াকে গালি খাওয়াইছেন, আপনারা চুরি করবেন, দোষ পড়বে বেগম খালেদা জিয়ার উপর। উনি গিয়েছেন জেলে, আপনারা করেছেন 2000 10,000 কোটি টাকার চুরি, আপনাদের কিছু হয়নি, কারণ আপনারা তো রাতে ডিজিএফ এর সাথে কথা বলতেন। বেগম খালেদা যেহেতু আপসহীন, উনি তো কার সাথে আঘাত করবেন না কোনোদিনও, ওই জন্য ওনাকে মিথ্যা মামলায় 2 কোটি টাকার, যেটা আজকে 8 কোটি টাকা হয়েছে, সেটার মামলায় ওনাকে 7 বছর জেলে রেখে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। এইটা হলো বাংলাদেশের লিগাসি অফ ব্লাড, ট্র্যাজেডি অফ বাংলাদেশ। বারবার একই জিনিস হচ্ছে। সালাউদ্দিন আহমেদ নিয়ে তো কথা বলতে বলতে কথা শেষ। উনি যেহেতু ভারতে ছিলেন 10 বছর না কত বছর, ভারতের সাথে ওনার কি অবস্থা, কি পরিসংখ্যান, কি তার সম্পর্ক আল্লাহ জানে। কিন্তু উনি যখন কথা বেশি বলেন, তখন আমাদের কাছে সবসময় সন্দেহ হয়। ঘর পোড়া গরু ভাই, লাল মেঘ দেখলে ভয় পায়, মানে আবার আগুন লাগলো। ওনাকে যত, আমরা আগেও বলেছিলাম, আপনার অনুষ্ঠানেই বলেছি, যত কম প্রজেকশন করা যায়। তারেক রহমান প্রথম দিকে কথা বলতেন না, সংসদে বসে বসে উনি খালি দেখতেন আর টেবিল চাপাতেন। এখন উনি কথাবার্তা বলেন। ইদানিং এস আলমের ইস্যুতে এবং ইসলামিক ব্যাংক ইস্যুতে উনি সরব হয়ে উঠেছেন। কালকে দেখলাম উনি বলছেন, ওই যে গাড়িতে উঠেছিলেন এসআরএনের গাড়ি, এটাকে উনি সাফাই দিচ্ছেন। আরে ভাই, সাফাই দেওয়ারও তো একটা ইয়ে আছে, শাক দিয়ে তো মাছ ঢাকা তো যায় না। উনি উঠলো এসালমের গাড়িতে, তারপরে কিন্তু বিএনপি থেকে ওনাকে সুকোজ করা হয়েছিল যে কেন আপনি উঠলেন। এখন উনি অস্বীকার করুন, উনি বলে ওনার 4টা গাড়ি আছে। ওনার 4টা গাড়ি আছে, 4টা ড্রাইভার আছে, উনি গরিব না, উনি বড় লোক। আমি ওনাদের
আয়ের উৎস জানতে চাই, আমিও চট্টগ্রামের লোক, এগুলো কক্সবাজারের পেকিওয়ার লোক, আমি জানি তো ভাই। যদি বেগম খালেদা জিয়া ওনাকে প্রতিমন্ত্রী না করতেন, অথবা সচিব পর্যায়ে ওই তার যে এক্সপার্টিস আছে, উনি যে লেখাপড়া করেছেন না করতেন, তাহলে কোথায় থাকতেন আপনি? কোথায় থাকতেন আপনি? এস আলম পরিবার আমাদের একই পাড়ার বাসা, একই পাড়ায় বাসা ভাই, 100-150 গজ দূরে। আমরা ছোটবেলা থেকে তাদেরকে চিনি, দেখেছি, তাদের প্রত্যেকটা ভাইকে চিনি, ওনার মাকে দেখি, চিনি, ওনাকে পার্সোনালি চিনি, ওনারা কিভাবে উত্থান হয়েছে, ওনাদের বাস ছিল। আচ্ছা, এই যে উত্থান হয়েছে, এসালমকে নাকি পরিচয় করে দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে আখতারুজ্জামান বাবু, আপনার পরিচিত আখতারুজ্জামান বাবু সাহেব। অবশ্যই অবশ্যই, আখতারুজ্জামান বাবুর ভাগনা তো ও এস আলম, আখতারুজ্জামান বাবুর ভাগনা। তো এস আলম খুবই শান্ত, খুবই মিষ্টভাষী, কম কথার মানুষ। বহুবার দেখেছি, কথা হয়েছে, যেটা ক্লাবে অনেকবার দেখা হয়েছে ওনার সাথে আমার। কিন্তু ওনাকে যে পিক আপ করবে এবং ভারত এবং শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বাংলাদেশের আর্থিক সেক্টরটাকে, পুরো সেক্টরটাকে করায়ত্ত করার জন্য, এটা তো কখনো ভাবিনি। দেখেন আপনি কি নেক্সাসটা, এস আলমের কিন্তু কোনো বদনাম নাই বাংলাদেশে, ছিল না চিটাগে। আছে না যে যেটা হয় আর কি, লাল পানি, যেটা আমাদের মন্ত্রী সাহেবরা খুব গর্ব করে রাত্রে খান, আমির খসরু তো এটা ছাড়া ঘুমা না, এটা না খেলে আমার ঘুম হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমার চাচার বন্ধু, আমি ছোটবেলা থেকে ওনাদেরকে চিনি, আমাদের বাসায় উনি অনেকবার আসছে। উত্তরা গ্রুপের যে চেয়ারম্যান মরহুম মখলুসুর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সেই হিসাবে ওনার সাথে ওনাদেরকে তো আমরা চিনি। এখন ওনারা যদি আজকে এসে এত বড় বড় কথা বলেন, বাংলাদেশটাকে যদি জায়গায় মনে করেন, অসুবিধা নাই। কিন্তু আপনারা মাত্র 2 বছর আগের কথা ভুলে গেলেন কেন? তার 4 বছর আগের কথা ভুলে গেলেন কেন? ভুলে তো যাবেনি, কারণ আপনারা তো সবসময়, আমি তো হাসিনার আমলেই বলেছি, 2023 সালে বা 22 সালের শেষে 244 কোটি টাকার ঋণ নিয়েছিলেন আমির খসরু এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে। সেই সময় উত্তাল আন্দোলন, পালিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতা কর্মীরা, উনি 244 কোটি টাকার লোন পায়, 244 কোটি টাকার লোন পায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের থেকে। আমার কাগজ আমার কাছে আছে, এগুলো তো আমরা সবসময় বলেছি। তারপরেও তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে নতুন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসে বিপুল ভোটে তারা এই নেক্সাসটাকে ভাঙতে পারলেন না। এদেরকে দিয়ে আরো নতুন লোক ঢুকিয়ে, জাহিদুর রহমান টমান, এদেরকে ঢুকিয়ে, শাহেদ আলম, এদেরকে ইনক্লুড করে এই নেক্সাসটাকে একটা অপ্রতিরোধ নেক্সাস করে ফেলেছে। এখন আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, আপনার এগেন্সট এখন নতুন নাকি তারা নাকি আইন করছে। আগে ছিল ডিজিটাল সিকিউরিটি আইন, এখন হলো সুরক্ষা আইন, ডিজিটাল সুরক্ষা আইন। পার্থক্য কি আমি জানি না, এটা তারা করছে। আমার প্রশ্ন হলো, আপনার এই ব্যাংকটাকে আওয়ামী লীগ চেষ্টা করেছে করায়ত্ত করতে। এস আলমের কাছে 8টা ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক সহ, এবং কিভাবে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে, সবাই এগুলো জানি আমরা। এই টাকাগুলো উদ্ধারের বদলে আপনি তাকে আবার ব্যাংকটাকে বিভিন্ন ফাঁকে ফোকরে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা, এবং ইতিমধ্যে তারা গত 17 সাল থেকে নিয়ে পর্যন্ত 10 বছর, তো প্রায় 8 বছর, 8 বছরে আপনি তো, ওরা তো ওদের জায়গা লোক বসিয়েছে, বহু ছাত্রলীগ কর্মী, বহু আওয়ামী লীগের লোক, বহু আত্মীয় স্বজনকে তারা ব্যাংকে ঢুকিয়েছে। তারপরেও তারা ব্যাংকের মেইন কাঠামোটা ভাঙতে পারেনি, ব্যাংকের যে ভিতরের কাঠামোটা, এটাকে ভাঙতে পারেনি। এই কারণে খুরশেদ আলমকে এখানে দেওয়া হয়েছে। খুরশেদ আলম তো জেলে থাকার কথা ভাই। হাসিনার আমলের এই যে আপনার কেলেঙ্কারিতে ব্যাংকের যে টাকা চুরি হলো, বাংলাদেশ ব্যাংকের, এই টাকা চুরির জন্য অদক্ষতা এবং অযোগ্যতা এবং অবহেলার কারণে এইগুলি সবগুলোর জেল হওয়া উচিত এবং জেলে থাকা উচিত। উপরন্তু উনি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ লোক এবং বাংলাদেশ গেল তৎকালীন গভর্নরের ঘনিষ্ঠ লোক, হাসিনার ঘনিষ্ঠ লোক। তাকে কেন আপনি এখানে চেয়ারম্যান দিলেন? মোস্তাক রহমান ঠিক আছে, সে আওয়ামী লীগ করতো না, সে বিএনপি ঘরানারই লোক ধরা যায়, তাকেও চিনি, গার্মেন্ট ব্যবসায়ী, তাকে ভালো করে চিনি। কিন্তু আপনি তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন, ঠিক আছে, আমি ধরে নিলাম। এখানে দুইটা কথা, একটা আমি বলছি অলরেডি যে হোটেল সেরেনা যে তৈরি করছে আমি আমির হোসেন মাহমুদ চৌধুরী, তখন এই বোর্ডের সদস্য ছিলেন মোস্তাকুর রহমান, এবং এই এস আলমের ভাই যে লাবু, এই লাবুর একটা কোম্পানি আছে, ওই কোম্পানির শেয়ার হোল্ডার কিন্তু এই মোস্তাকুর রহমান। সুতরাং এদিক দিয়ে কিন্তু আবার এস আলম খসরুর সঙ্গে এই মোস্তাকুর রহমানের খুব ভালো গভীর সম্পর্ক। এই যে লাভু বলছেন, এই লাভু কিন্তু মন্ট্রিলে থাকে, বুঝতে পারছেন? লাবু এখন আপনার থাকে, মন্ট্রিলে থাকে, দীর্ঘদিন পর্যন্ত মন্ট্রিলে থাকে। এবং যে যেটা আছে, যে ওই যে এনআরবি ব্যাংকের যে চোরটা, ওই যে কি নাম হিন্দু লোকটা, যে 3,000 কোটি টাকা নিয়ে যে পালিয়েছে, আরে আরে প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার। হ্যাঁ, পিকে হালদারের টাকা এই লাবুর থ্রু দিয়ে, এখানে একজন আছে মোস্তাক সরকার, বাঙালি, তাদের কাছে টাকাটা এসেছে। এবং এখানে তারা বেশ কিছু বড় বড় প্রপার্টি কিনেছে, আমার কিছু কিছু ডকুমেন্ট আমরা বের করেছি। ইতিমধ্যে মাফিয়াদের সাথে তাদের প্রবলেম হওয়াতে তাদের বাসা টাসায় গুলি টুলি হয়েছে, এটা নিয়ে নিউজ আমরা করেছি। হ্যাঁ, নিউজ পড়েছিলাম যে লাবু, এটা একটা ভয়ঙ্কর অশুভ চক্র, তার পিছনে ছিল ভারতের বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং আরো আন্তর্জাতিক কিছু থাকতে পারে। তাদেরকে আপনি ব্রেক করা, তাদের ভিতরে ঢোকা খুব কঠিন। দেখেন, আপনি আবার ফিরে আসছি, কিন্তু পুরা গ্রুপটা কারো কিচ্ছু হচ্ছে না। অথচ কিন্তু যারা মারা গেল, যারা জীবন দিল, এই যে 1400-র উপরে মানুষ মারা গেল 15 দিনের মধ্যে, আরো 30,000 হলো, তাদের কি, তারা কেন দিল? তার চেয়ে তো ভালো ছিল। আমি তো আপনাদের শোতে এসে দুঃখের সঙ্গে বলে যাচ্ছি আজকে, এইটাই যদি আপনারা করতেন, মোস্তাক সরকারকে আপনার গভর্নর বানাবেন,
তারপরে আপনার ওই যে মোস্তাক আহমেদকে, তারপরে আপনার খুরশেদ আলমকে আপনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করবেন, যেভাবে শেখ হাসিনা শেখ আলম এস আলমকে দিয়েছিল, চুপ্পুকে ভাইস চেয়ারম্যান করেছিল। তাহলে আপনি যদি এটাই করেন, আওয়ামী লীগের এটাই করতেন, তাহলে আমাদেরকে স্বপ্ন দেখালেন কেন জাতিকে? জাতিকে কেন স্বপ্ন দেখালেন? জাতিকে কেন বললেন জিয়া রহমানের স্টাইলে মদিনার সনদে সবকিছুতে দেশ চলবে? এই কথাটা বলা তো উচিত হয়নি। আপনারা, আমি বারবার বলেছি, জামাত ইসলামকে প্রতিহত করতে গিয়ে, তাদেরকে ল্যাং মারতে গিয়ে, ফুটবলের পাশে যেটা ল্যাং মারতে গিয়ে আপনারা কিন্তু নিজে এমন এক গর্তের ভিতরে পড়তে যাচ্ছেন, সেই গর্ত থেকে উঠানোর মতো কেউ থাকবে না। কারণ তরুণ প্রজন্ম, বৈষম্য বিরোধী বলেন, ছাত্র বলেন, সাধারণ লোক বলেন, সবাই আপনাদেরকে এখন গালাগালি করছে আপনাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে। অথচ সবাই করছেন না, যারা যারা করছেন, যারা যারা আজকে এগুলির ব্যাপারে এই তারেক রহমানকে দিয়ে বিভিন্ন রকমের ভুলভাল কথাবার্তা বলিয়ে ট্রল করানো এবং সরকারটাকে একটা ব্যর্থ সরকার হিসেবে পরিচালনা করা এবং সাথে সাথে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া, আমি অবাক হবো না যদি শেখ এস আলম বাংলাদেশে ল্যান্ড করে। আমি অবাক হবো না। কারণ আপনি সিভিল ইয়েতে, কোর্টে, সিভিল আইনে তৎক্ষণাৎ কোন শাস্তি হয় না, ফৌজদারি আইনে হয় তৎক্ষণাৎ শাস্তি, তৎক্ষণাৎ। দেখুন, সিভিল আইনে আমি অবাক হবো না যদি ইসলামকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উপদেষ্টা নিয়োগ করে যে আপনি এতগুলো ব্যাংক চালিয়েছেন, আমাদেরকে আপনি একটু বুদ্ধি দেন। এটাও আমি অবাক হবো না। সত্য বলেছেন যে এস আলমের এমনি পরিবার কিন্তু নামাজি, ধর্মকর্ম করে, এমনি কথাবার্তা ভালো। এস আলমের মাথায় দাগ ভাই, এখানে দাগ, এই যে নামাজ পড়তে দাগ হয়ে গেছে। আবার ওই এস আলমের মার মৃত্যু হয়েছে কিন্তু ইউনূস সরকারের আমলে, তখন চাইছিল দেশে আসতে, কিন্তু ইউনূস সরকারের কাছ থেকে কোনো সবুজ সংকেত পায় নাই। এখন একটা কথায় আসে, সেটা হচ্ছে কি, আপনি একটু বলেন সংক্ষেপে, যে আমরা শুনেছি যে বেগম জিয়ার সময় নাকি আমির খসরু মাহমুদ চৌধুরীকে বেগম জিয়া মন্ত্রী থেকে বরখাস্ত করেছিলেন। এটা সত্য কি না জানি না। দেখুন, বরখাস্ত করেননি, তবে আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণের জন্য যে একটা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়েছে, সেটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। 2005 সালে যখন 4-5 সালে যখন শেখ হাসিনা বিরোধী দলে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল বাণিজ্য মন্ত্রী। উনি কোনো কনসালটেশন ছাড়া, কোনো পারমিশন ছাড়া, কোনো আগের পিছিয়ে চিন্তা না করে উনি ঢাকায় তাইওয়ানের ট্রেড সেন্টার খুলে ফেললেন, যার ফলে তাইওয়ানের ব্যাপারে অত্যন্ত সেন্সিটিভ। এটা তাদের একটা প্রভিন্স তারা মনে করে, এটা তাদের ল্যান্ড মনে করে, আমেরিকার সহায়তায় এবং চায়না বিরোধী শক্তির সহায়তায় এটা ঠিকই আছে তাইওয়ান, তারা মনে করে, সেটা তারা দাবি করে। সেই জন্য চায়নারা জানিস না তো রাগারাগি করে না ভাই, চিল্লাচিল্লি করে না, গালাগালি করে না, হাতাহাতি করে না, ওরা চুপ করে সহ্য করে নেয়, পরবর্তীতে অ্যাকশন নেয়। সেটাই নিল। গত 15-16 বছর 17 বছরের যে বিএনপি যে নিদারুণ কষ্টে ছিল, চায়নার থেকে কোনো হেল্প পায়নি। অথচ জিয়া রহমানের আমল থেকে, খালেদা জিয়ার আমল থেকে ঐতিহাসিক ভাবে চায়না আমাদের বন্ধু ছিল। যেহেতু আমরা ভারতের বিরোধী, ভারতের নির্যাতনে অতিষ্ঠ, ভারতের ব্যাপারে আমাদের সবসময় একটা প্রতিবাদী অবস্থান আছে, এই জন্য চায়না আমাদেরকে সবসময় সহানুভূতিশীল দেখতে পারছে। এই আমির খসরু মাহমুদ চৌধুরীর স্টুপিডিটির কারণে, একেবারে আমি একদম সদ্য ভাষা স্টুপিডিটি, সেই জন্য বাংলাদেশের সাথে, জাতীয়তাবাদী দলের সাথে চায়নার একটা দীর্ঘস্থায়ী একটা বৈরূপ সম্পর্কের সৃষ্টি হয়। এটা এখন ইউনূস সরকার আসার পরে যাওয়া আসা হচ্ছে এবং তার রহমানুভাবে চায়না যাবেন, চায়নার সাথে একটা ভালো ডিল হওয়ার কথা। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে ভারত কিন্তু বসে নাই, বসে নাই, তারা কিন্তু কাজ করছে, যার ফলশ্রুতিতে মন্ত্রিসভার বৈঠকে গত 4-5 দিন আগে আপনারা দেখেছেন চাইনিজ যে ইনভেস্টমেন্ট প্রজেক্টটা ছিল, এটাকে অনুমোদন দেওয়া হয়নি। আপনি দেখেছেন এটা? না, আমি শুনলাম না যে চাইনিজ ইকোনমিক অর্থনীতি করিডোর পাস করবে, ওটা করা হয় না, ওটা করেনি। না, এটা তারা বাইপাস করে এটা একটা সাইডে। আচ্ছা, এই ব্যাপারে আমি আসবো, আরো আলোচনাও আছে আরো, কিন্তু এই পর্যায়ে ইসলামী ব্যাংক নিয়ে আমি একটু শেষ প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে সংসদে আপনি দেখেন যে একটা আইন করা হলো যে ব্যাংকগুলোকে পুরানো মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এই আইনটা তো করা হলো। তারপরে মুস্তাকুর রহমান গভর্নর, খুরশেদ আলম চেয়ারম্যান। আমরা তারেক রহমানের ভূমিকাটা যদি দেখি, আপনার খেয়াল আছে রাজু ভাই, আপনি তো বেশি দিন আগের কথা না, মনে থাকার কথা, যখন এস আলমের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কোর্টে একটা মামলা করলো, তখন শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম আছে না, খেয়াল, সে ওই এস আলমের বিরুদ্ধে এইসব মামলাগুলো 5 মাসের জন্য সে পোস্টপোন করলো। তার মানে শেখ হাসিনা নিজে এস আলমকে রক্ষা করেছেন, হয়তো তার ছেলের জন্য, তার ছেলের সঙ্গে এস আলমের চুক্তি আছে। তখন আমরা বলতাম শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে। এখনো কি আমরা ঠিক সেটাই বলবো? যখন গত পরশুদিন সংসদে দাঁড়িয়ে আমির খসরু বলতেছেন যে আপনারা কে ঋণ নেন নাই, জামাত ইসলামের বলছে আমাদের ঋণ নাই, বলে আপনাদের ঋণ নাই মানে আপনারা, মানে আমির খসরু বলতেছে আপনাদের ঋণ নাই মানে আপনারা ফ্রিজ কিনেন না কিস্তিতে, মোবাইল কিনেন না। আচ্ছা ভাই, ফ্রিজ মোবাইল কিস্তিতে কিনা আর 80-90 কোটি টাকা ঋণ খেলাপিয়া কথা হলো। ও এখন তারেক রহমান পাশ থেকে বলে জামাতের এমপিদের দেখিয়ে এদের সবগুলো জমিদার, তারেক রহমান নিজে বলতেছে সবগুলো জমিদার। এখন তারেক রহমান কি এগুলো বোঝে না যে এভাবে এই যে একটা সরকার নতুন শুরু হয়েছে? ভাই আপনি তো জানেন যে ব্যাংক থেকে 4,500 কোটি টাকা উঠে নিয়ে গেছে পাবলিক, কারণ তারা রিস্ক মনে করতেছে একটা ব্যাংকে হাসিনা ধ্বংস করে দিছে। ডক্টর ইউনূস তার 1.5 বছরে মোটামুটি ঠিক করছিল,
এখন আবার এই সরকারের 3 মাসও যায় নাই, এই খসরু সালাউদ্দিনরা এই ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, আর্থিক খাতকে ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিক খাতে কিনে নিয়েছে। এটা কি তারেক রহমান দেখেও দেখে না, নাকি তিনিও মানে ওই অ্যাসালামের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ? এখানে জিনিসটা আসলে আমার কাছে প্রশ্ন জাগে, আপনার মতো আমার কাছেও রাজনৈতিক সচেতন যে কোনো মানুষ চিন্তা করলেই কষ্ট পাবে এবং চিন্তা করবে। এখানে মধ্যে জিনিসটা এত ইজিলি ব্যাখ্যা করা যাবে না। আপনি দেখেন আসলে ইসলামী ব্যাংকটা কেন শেখ হাসিনা নিতে চেয়েছে, নিয়ে নিয়েছে, এবং একই পন্থায় বিএনপি নিয়ে নিতে চাচ্ছে, বা বিএনপি সরকার এটাকে নিউট্রালাইজ করতে চাচ্ছে। কারণ এটা বলা হয় এটা জামাত ইসলামিক ব্যাংক, তাদের ফিনান্সের একটা সূত্র। তাহলে এই ব্যাংকটা যে খুব ভালোভাবে এশিয়ার মধ্যে অন্যতম একটা ভালো ব্যাংক হিসেবে পরিচিত হলো, এবং তাদের ঋণ খেলাপির সংখ্যা সবচেয়ে কম ছিল, তাদের নিয়ম অনুযায়ী বেশি ছিল, তাদের অফিসারদের ব্যবহার ভালো ছিল, এবং তারা এই টাকা দিয়ে জনকল্যাণমূলক কয়েকটি বড় বড় হসপিটাল করেছে ইত্যাদি। ভাই আপনি আমাকে দেখাতে পারবেন বাংলাদেশের কোনো একটা ব্যাংক, যে সুদী প্রতিষ্ঠান আমরা বলি, সুদকর ব্যাংক, কোন ব্যাংক, কোন বীমা প্রতিষ্ঠান, কোনো কিছু ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক কোন হাসপাতাল করেছে কোথাও দেখেছেন? আমি তো ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়েছি, তাদের সেবা, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের স্ট্যান্ডার্ড ভেরি গুড ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য প্রাইস। তাদের খুব সুলভে জনসাধারণকে চিকিৎসা করে। তারা ইবনে সিনা ইয়ে করেছে, আপনার ডায়াগনস্টিক সেন্টার করেছে, বাংলাদেশের মধ্যে সব জায়গাতে এটা আছে, কিন্তু তাদের এটা সেবার মান এবং তাদের প্রাইস খুব সহনীয় পর্যায়ে। তো এখন আপনি যদি এটা না করতে পারেন, বিএনপি যদি করতে না পারে, অন্য কল ধরতে পারে, তো ভাই এটা আপনি নিজে খেতে পারবেন না, কুত্তাকে খাইয়ে দেবেন ভাই? নিজে করতে পারছেন না আপনি, ওদের এই জিনিসটা, আপনি তাদের এই ভালো জিনিসটা যে জনগণ সেবা পাচ্ছে, জনগণ ভালো বলছে, সেটাকে আপনি ধ্বংস করে দিবেন হাসিনা স্টাইলে। এটা তো ঠিক না। এটা তারেক রহমানের কাছে বা বিএনপির কাছে জনগণ আশা করে না। আর তারেক রহমানও এই ব্যাপারটা আমার মনে হয় যে লন্ডনে যে কথাটা বলেছিলেন 25 তারিখে বা 24 তারিখে বলেছিলেন 2024 সালে, আপনার মনে আছে কিনা জানি না, আমি বাংলাদেশে আসার আগে 25 সালের, যে আমার দেশে যাওয়া, আমার যে কোনো সিদ্ধান্ত আমার উপর ডিপেন্ড করে না, আমার একক নিয়ম একক সিদ্ধান্ত না। নয়। তা এখন আমরা জানতে চাই আল্লাহ ছাড়া আর কার সিদ্ধান্তের উপর আপনি ডিপেন্ডেন্ট? আমরা প্রত্যেকে আমাদের উপর ডিপেন্ডেন্ট না। আমরা যারা মুসলমান, আমাদের যাদের ইমান আছে, তারা সবসময় মনে করি আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আল্লাহ আমাকে যে হুকুম দেয়, তাহলে আমি করতে পারবো। তো তারেক রহমানকে ওই একক যে না, এটাকে উনি আল্লাহকে বুঝিয়েছিলেন না অন্য কোনো শক্তিকে বুঝিয়েছিলেন? সেই শক্তিগুলি কি এখনো আছে? এখনই ওনার উপর প্রেশার আছে? তাহলে গত কয়েকদিন পর্যন্ত যেভাবে এই সালোমের নিয়ে, ইসলামিক ব্যাংক নিয়ে সালাউদ্দিন আহমেদ ঘন্টার পর ঘন্টা সাফাই দিলেন, তারপরে উনি যা তা কথা বললেন, আমির খসরু এসে আবার সবাইকে বললেন এখানে এই হাউসের ভিতরে ঋণ কার নাই? কেন ঋণ না থাকতে পারে না? একটা প্রফেসর বা একটা নর্মাল একটা চাকরিজীবী বা নর্মাল একটা মানুষ এমপি হয়েছে ওখানে জামাত থেকে বা বিএনপি থেকে হতে পারে, তার কোনো ঋণ নাই, তাই সে খুব কম খায়, কম আয় করে, অসুবিধা কি? এই জিনিসগুলোকে আপনারা অবাস্তব মনে করছেন কেন? কারণ আপনারা এই জিনিসটাতে অভ্যস্ত না। আপনারা বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা সিঙ্গাপুর যাবেন চিকিৎসা করতে, বিএনপি ক্ষমতায় না থাকলেও আপনারা সিঙ্গাপুর যাবেন, বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা সেরেনা হোটেল বানাবেন 2টা 3টা করে, ব্যবসা করবেন, 240 কোটি টাকা লোন পাবেন, আপনাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল। বাট বিএনপির নেতা কর্মীদের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, আমাদের জন্য, আপনার জন্য এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল না। আমরা 16 বছর দেশের মাটি দেখিনি, বাবা মা দেখিনি, বাবা মা দাফন দিতে পারেনি, বাবা মা মারা গেছে, কবর পেয়েছি। এটা ওনারা এই ফিলিংসটা কোনোদিন বুঝবে না। ওনারা বলবে আপনারা বিদেশে আছেন, ভালো আছেন, আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা কি? আপনারা যে একটা এত বড় সমর্থন সহ যে দলটা, যাদেরকে মানুষ এত ভালোবাসে, জিয়া রহমান এবং খালেদা জিয়াকে, সেই দলটাকে 16-17 বছর ধরে ক্ষমতার বাইরে রেখেছেন ষড়যন্ত্রের মাধ্যমে। এই বিচার তো আপনাদের একদিন না একদিন বাংলাদেশের মাটিতে হবে। শেখ হাসিনার মতো মানুষ যদি এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, আপনারা কি মনে করেন যে আপনারা পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর দিয়ে আপনারা এইভাবে টিকে থাকতে পারবেন সারাদিন? আমি বিএনপি সমর্থন করি, বিএনপি আজীবন ধারণ করি। এই জন্য আমার কাছে কষ্ট লাগে যে আমরা আওয়ামী লীগের ভাষায়, আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে কথা কেন বলবো, এবং আওয়ামী লীগকে ফিরে আনার একটা চেষ্টা দেখছি, এবং ইউনূস সরকারকে আনগ্লোরিফাই করার একটা চেষ্টা দেখছি। আপনার কাছে কি মনে হয় জনাব মারুফ রাজু, যে বিএনপির ভিতর 2টা ধারা? একটা ধারা হচ্ছে মানে ওই আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায়, ক্ষমতা, টাকা পয়সা, রাজনীতি, প্রয়োজন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, আর একটা অংশ আসলে জুলাইয়ের পক্ষে। মানে 2টা ধারা হয়ে গেছে এখন বিএনপিতে। কিন্তু অবশ্যই দুইটা ধারা একেবারে মানে একদম খুব উজ্জ্বল হয়ে উঠেছে, এটা দেখা যাচ্ছে এখন এই ধারাটা, কোনো লোকানো। হ্যাঁ, তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো যেই ধারাটা আপনি প্রথমে বললেন, এরাই এখন বাংলাদেশের রাজনীতি পরিচালনা করে, সরকার পরিচালনা করে। এটা হয়ে গেছে প্রবলেমটা। আমির খসরু সালাউদ্দিনরা হচ্ছে ওই ধারা। এই নেক্সাসটাকে, এই অশুভ নেক্সাসটাকে কোনোভাবেই আল্লাহ যদি তাদেরকে মানে উঠিয়ে না নেয় বা তাদের হায়াত শেষ না করে, এদের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার বিএনপির নেতা কর্মীদের কোনো উপায় নাই। আর এদেরকে আপনার হুজুর, এদের গাড়ির সামনে আপনাদের দৌড়াতে হবে। আপনাদের ছেলেমেয়েরা এদের জন্য স্লোগান দেবে, জীবন দেবে, এদের ছেলেমেয়েরা বিদেশে পড়বে। এই একটা সেম সাইকেল চলছে। বিদেশ থেকে এসে ক্রিকেট বোর্ডের পরিচালক হবে, ক্রিকেট বোর্ডের পরিচালক হবে। একটা তো লজ্জা স্বাভাবিক। এই যে এইগুলোর কথা, যেগুলি যে কথা বলবেন, সব আমার পরিচিত। তামিম ইকবালের বাবা ইকবাল খান আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন।
উনি খুব ক্রিয়ামোদী ছিলেন, আমরা একসাথে ফুটবল খেলতাম, উনি ফুটবল কোচিং করাতেন, উনি আমাদের খুব ভালোবাসতেন। আমরা সকালবেলা যে ওখানে কোচিং করে স্টেডিয়ামের পাশে ওনার হোটেল, খাজা হোটেল এখনো আছে, ওনার হোটেলে আমরা ফ্রি খাইতাম খুব। এই যে তামিম ইকবাল ছোট ছিল, তার একটা ভাই আছে নাফিজ ইকবাল, এটাকে আমরা ছোট থেকে দেখেছি। আজকে তাদেরকে দিয়ে আপনারা ক্রিকেট বোর্ড করেছেন, ভালো কথা, ভাই চক্ষু লজ্জা তো রাখেন না। ক্রিকেট বোর্ডে আমির খুসরুর ছেলে, সালাদিন আমাদের ছেলে, ইত্যাদির ছেলে, রাসনা ইমাম, বাবু বাচ্চার ওয়াইফ, তাদেরকে দিতে হবে কেন? এই যে তারেক রহমান ওই দিন কোন এক কলেজে, কোন একটা কলেজের বোধহয় নাম পরিবর্তনের কথা প্রস্তাব করেছে সচিব, কোথায় একটা কলেজ, বেগম খালেদা জিয়ার নামে, উনি বলেছে না, আমি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত কলেজে আমি আমার মায়ের নাম, মানে ওনার উদ্দেশ্য একটা হচ্ছে আমার মায়ের নাম দিয়ে আমি মায়ের নামে মানুষের ধোঁয়া কামাইতে চাই না। তাহলে এরা যে এখানে গেল ক্রিকেট বোর্ডে, ক্রিকেট বোর্ড তো বাংলাদেশের বাইরে না, সরকারের ভিতরে একটা, বাংলাদেশের একটা অংশ, এখানে 1-1.5 কোটি টাকা ফান্ড আছে, এই জন্য তো সবাই চাই মধু চাক। তাহলে এখানে আপনি কেন হস্তক্ষেপ করলেন না? আপনি বলছেন নিজে স্বজনপ্রীতি হবে না, যেটা জিয়া রহমান করতেন। জিয়া রহমানের ভাই বোন মা বাবা কোনোদিন কাউকে কেউ দেখেনি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, কোনোদিন দেখেনি। জিয়া রহমানের আপন ভাই বলেছে যে আমি ওর ভাই, কিন্তু মানুষ আমাকে চেনে না। দ্যাট ওয়াজ জিয়া রহমান, দ্যাট ইজ আওয়ার লিডার, উই ওয়ান্ট লিডার লাইক দ্যাট। আমরা তারেক রহমানকে ওরকম চাই। আপনি বুঝে নেন, সবকিছু বুঝে নেন, আপনার বুঝতে যতক্ষণ সময় লাগে আপনি অ্যাকশন নেন। সালাদিন আহমেদ টাইমে যদি কোনো বিদেশি শক্তির চাপ থাকে, অন্য কিছু থাকে, আপনি প্রকাশ করেন। আপনি অসহায়, আপনার কেউ নাই, আমরা জানি। জনগণ ছাড়া, আমরা ছাড়া আপনার কেউ নাই। বেগম খালেদা জিয়া ছিল না, বেগম খালেদা জিয়া কয়েক কিলোমিটার দূরে বন্দী ছিল, আর ওনারা কয়েক কিলোমিটার দূরে ওনারা মিটিং করতেন, স্থায়ী কমিটির মিটিং, অমুকের মিটিং, আন্দার মিটিং, তারপর এই মিটিং এ কিছু কিছু মিটিং এ নাকি আবার নাকি স্কাইপে নাকি সালাউদ্দিন আহমদ যুক্ত হতো। তাহলে ওনারা তাকে মুক্ত করে নাই, ওনারা তাকে মুক্ত করতে চেষ্টা করে নাই। উনি জায়গার নাজিবুদ্দিন রোডের পুরানা জেল, যেখানে কেউ মানুষ থাকতে পারে না, বসবাসের অযোগ্য ঘোষণা, সেখানে 3 বছর ছিলেন। সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছেন, সমস্ত কিছু শেষ হয়ে গেছে নির্যাতনে এবং ইনজেকশনের ফলে, কিন্তু ওনারা কোনো প্রতিবাদ করেনি। ওনারা নেতা কর্মীদেরকে বলেছে আসো ঢাকা, আসার পরে তারা কেউ নাই, তারা কেউ ফোন ধরে না। তো এই জিনিস তো তারা করেছেন। তারেক রহমান যদি এখনো না বোঝে, দিন শেষে মিশন ভাই, দ্য প্রাইস উইল বি পেইড বাই জিয়া পরিবার, যেটুকু অবশিষ্ট আছে তারাই প্রাইস দেয়। জিয়া রহমান জীবন দিয়ে, শেখ হাসিনাকে বিশ্বাস করে জীবন দিয়ে গেছেন। খালেদা জিয়া শেখ হাসিনার প্রতি ভদ্রতা দেখিয়ে, আওয়ামী লীগের প্রতি ভদ্রতা দেখিয়ে র্যাব গঠন করে নিজেদের নেতা কর্মীদেরকে হত্যা করে, বিএনপি যে ভুল করেছে, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গাতে দেশের আমরা দীর্ঘস্থায়ী আমরা ট্রমায় পড়ে গেছি, আমরা দুর্বল হয়ে গেছি। শামীম ওসমানকে ঠেকাতে হলে মিশন দিয়ে হবে না, মারুফিয়া দিতে হবে না, এখানে লাগবে ডেভিড, তার মতো একজন লাগবে যে তাকে ঠেকাতে পারবে, তাকে। সেটা তো আমরা ভুল করেছি, বারবার তো আমরা ভুল করি। এখন আবার আমরা আমাদের নেতা কর্মীদেরকে মারবো, র্যাব তো আবার নতুন নামে হয়েছে। এখন যদি আমরা কথা বলি, আমাদেরকে দেশের নিষেধ করবে, আমাদেরকে বলবে এরা বিএনপি শত্রু। কারণ আমরা যদি আওয়ামী লীগের এগেন্সে কথা বলি, বিএনপি শত্রু, জামাতের এগেন্সে কথা বলি, বিএনপির বন্ধু। এই খেলা তো আমরা খেলতে চাই না। বারবার বলেছি, এত বড় ফেভারেবল সিচুয়েশন, এত বড় ফেভারেবল কন্ডিশন তারেক রহমান পেয়েছে। উনি যতই বলুক না কেন, দেশের ভঙ্গুর অবস্থা ইত্যাদি, দেশের পলিটিক্যাল অবস্থা ফুললি 99% ওনার ফেভারে, উইন উইন সিচুয়েশন। সরকারে বিএনপি, বিরোধী দলে জামাত ইসলামী, সাথে আছে এনসিপি, সব হলো স্বাধীনতা প্রমোটের লোক, সবাই জিয়া রহমান খালেদা জিয়াকে শ্রদ্ধা করে। জামাত ইসলামী আপনার কোনো সমস্যা না, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ফিরাতে যাবেন এবং জামাতকে দুর্বল করতে চেষ্টা করবেন, জামাত তাকে এটাকে দেখবে না, তারা প্রতিবাদ করবে। তারা তখন সংসদে আছে, 70-75টা সিট আছে, তারা কথা বলতে পারে, তারা তো বোমা না, বোমা হওয়ার কোনো উপায় নেই, তাদের কথা বলতে পারে, তো তারা তো প্রতিবাদ করবে। আপনি তাদেরকে রাজাকার বলবেন, গুপ্ত বলবেন ইত্যাদি, আওয়ামী ভাষণে, আওয়ামী বয়ানে কথা বলে তাদেরকে আপনি ইনসাল্ট করবেন। আপনি রাজাকার বলার আগে 10 বার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল, খালেদা জিয়ার আমল, ওনাদের বক্তব্যগুলো দেখবেন। শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের, জিয়া রহমানের আমলে উনি করেছিলেন। এগুলো ভুলে যাবেন না, এগুলো দেখে আপনার কথা বলবেন। আমার বাবা যদি কোনো কিছু করে থাকে, ওটার ব্যাপারে আমি কথা উল্টা বললে মানুষ বলবে যে বেজন্মা। বাপকে সে ইয়ে করে না, বাপের নীতি সে মানে না, অন্য লোকের নীতি কোথা থেকে মানবে? আমাদেরকে বলবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমাদের যে দলের ভাব পিতা মনে করি, তার প্রতি সম্মান রেখে আপনারা এগুলো করবেন না। জামাত ইসলামী ইজ নট ইউর প্রবলেম, ইজ নট ইউর এনিমি, নাথিং ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া, এনিমি অফ আওয়ামী লীগ, এনিমি অফ ফ্যাসিস্ট শক্তি, যেটা আমরা অনুমান করেছি। আর প্রফেসর ইউনূসের সরকারের ঘাড়ে দোষ দিয়ে এইভাবে করে সবসময় যা কিছু হয়, আওয়ামী লীগের আগে শুনতাম 17 বছর বিএনপি ধ্বংস করে গেছে বিদ্যুৎ খাত, বিএনপি ধ্বংস করেছে, মানে বলতে বলতে ভুলেই গেছে 17 বছর পরে বিএনপি কি আর ধ্বংস করেছে। এটা তো 17 বছর পর থাকে না কিছু। আর এখন শুরু হয়েছে নতুন স্টাইল, যাই কিছু বলে ইউনূস সরকার করেছে, ইউনূস সরকারের কারণে আমরা আজকে এই অবস্থায় পড়েছি। আর ইউনূস সরকারের কারণে আপনারা ক্ষমতা এসছেন। স্বীকার করেন ভাই, কৃতজ্ঞতা স্বীকার করেন, কৃতজ্ঞ হন, অকৃতজ্ঞ হবেন না। ইউনূস সরকারের অনেক ভুল ছিল, দোষ ছিল, তারা ঠিক মতো উপদেষ্টা গুলোকে নিযুক্ত করতে পারে নাই, কিছু কিছু এনজিওর লোক, অকর্মণ্য, বৃদ্ধ, আউটডেটেড লোক দিয়েছিল, সেজন্য অনেক সমস্যা হয়েছে। কিছু লোক হয়তো কিছু নয়ছয় করেছে, কিন্তু তার জন্য যে ইউনূস সরকারের যে মেইন উদ্দেশ্য নির্বাচন করানো, এবং সেই নির্বাচনে 213টা সিট পেয়ে বিএনপি ক্ষমতায় গেছে,
বাংলাদেশের অভূতপূর্ব একটা নির্বাচন হয়েছে, আমি নিজে অংশগ্রহণ করেছি। কানাডা আমেরিকার মতো নির্বাচন হয়েছে, এত নিরাপত্তা, এত নাইস আমি দেখেছি। সেখানে আপনারা এখন এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করলে কার লাভ হয়? জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ইয়েকে আপনার এই যে হোসেনের সাথে ভাই, ইয়ার ভাই যে গোলাম কাদের, জিএম কাদের, তাকে আপনি কেন মুক্ত রেখেছেন এখনো? কেন বিচার করছেন না? কালকে দেখলাম উনি বক্তব্য দিচ্ছে যে 2024 সালের চেয়েও জঘন্য নির্বাচন হয়েছে 2026 সালে। চিন্তা করেন আপনি, 24 সালের হাসিনার সে সর্বশেষ নির্বাচনের চেয়েও নাকি খারাপ নির্বাচন হয়েছে। তো এদেরকে আপনারা ওপেন রেখেছেন। আপনারা কি মানুষকে টেস্ট করছেন? পাবলিককে, পাবলিকে হাসিনা আবার ভালো ছিল, হাসিনা আসলে ভালো হইতো, হাসিনাই তো খারাপ, ভালোই ছিল, এগুলা বলে বলে কি আপনারা দেখছেন যে হাসিনাকে আনা যায় কিনা? হাসিনা আসবে, আপনারা শেষ, এর মধ্যে কোনো কথা নাই। হাসিনাকে আনবেন যে কোনো হিসাবে, বিচার করতে আনেন না, তাদেরকে এদিকে নির্বাচন করতে দেবেন, অমুককে দেবেন, দিয়ে দেন, ওপেন করে দেন। নুরু তো বলেছি, বিকাশ নূর বদমাইশের বাচ্চা, কালকে দেখলাম তার ভিডিও, সে ইনিয়ে বিনিয়ে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, বিএনপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। তার মানে কি? তার মানে অন্তর্বর্তী সরকার সকল দোষী বিএনপি ধোয়া তুলসী পাতা। এখন আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনে, আমরা তো নিষিদ্ধ করিনি, আসতেও পারে, আসলে অসুবিধা কি? মির্জা ফখরুল বলে আমরা কোন দলকে নিষিদ্ধ করে, আরে বাবা রে বাবা, এই হাদিস, এই বয়ান, এই এত বড় বড় কথা কোথায় ছিল আপনার? চোখে তখন কানতেন, যখন চোখের পানি যখন মুছতেন, বড় বড় কথা বলেন যখন, তখন কিন্তু খুব কষ্ট লাগে। আমরা এই কথাগুলি কিন্তু রেকর্ডে রেখেছি, আমাদের মনে রেখেছি, আর আমাদের যে মেমোরি গুলোতে আছে, ডিভাইসের মেমোরি গুলোতে এগুলো আছে। এই জন্য আপনারা বলবেন না, এগুলো বললে মানুষে ভুয়া, এই যে আমাদের কাছে মন্ত্রীদেরকে বিভিন্ন জায়গাতে এই সারাদিন আহমেদ সহ ইত্যাদি, তাদেরকে ভুয়া ভুয়া বলে মানুষে ট্রল করছে, গালাগালি করছে, এটা কি আমরা চাই? একদম তারেক রহমানের সামনে, তারেক রহমানের সামনে, এবং তারেক রহমানে এটা বললাম না, যাই কিছু গালাগালি করবে ওই প্রধানমন্ত্রীর উপরে যায় পড়বে, প্রধানমন্ত্রীকে জীবন দিয়ে অথবা পা দিয়ে গিয়ে এটা ঋণ শোধ করতে হবে। এটা কিন্তু প্রধানমন্ত্রী যেন ভুলে না যায়। আজকে যারা আপনাকে বুদ্ধি দিচ্ছে, ওই দূরের থেকে ফু দিয়ে আপনার সুপটা ঠান্ডা করছে, দেখলাম একটা ভিডিও। তো এইটা যারা করে, তারা আপনাদেরকে পয়গম্বর বলছে, তারপরে বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, নোবেল দেওয়া উচিত, তাদেরকে আপনি যতটুকু দূরে রাখবেন তত আপনার জন্য ভালো। তারা চাটুকার, যে কোনো সময়, যে কোনো দলের সময়, যে কোনো টাইমে তারা আপনার জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হানিকর, সিগারেটের থেকেও খারাপ ক্ষতিকর। তাদেরকে দূরে রাখলে ওনার জন্য ভালো হবে, এবং উনি যেন ওনার সিদ্ধান্তটা সুন্দরভাবে বুঝে ওনার আশেপাশের লোকগুলোকে যেন উনি ঠিকভাবে প্রতিস্থাপন করেন। যারা অন্যান্য দেশের দালাল হিসেবে পরিচিত, যে কথাবার্তা বলে, তাদেরকে যেন উনি সাথে না রাখেন। যেমন অনুরোধ। ধন্যবাদ। তবে তবে বিএনপির কিছু নেতাকর্মী আছে, ওরা এমন ভাবে কথা বলে যে ওদের বড় শত্রু হচ্ছে এনসিপি আর জামাত। মানে আওয়ামী লীগ 15 বছরে কিছুই করে নাই, সব ঝামেলা করে গেছে ইউনূস সরকার, আর এই এখন করতেছে জামাত আর এনসিপি। মানে আওয়ামী লীগ কিছুই করে নাই, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনবে। ওদিকে লক্ষ্মীপুরে দেখলাম আওয়ামী লীগ বিএনপির এমন মারা মারছে। আবার একটু আগের খবর হচ্ছে আর টিভিতে, বিএনপির সনেতাকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ খাগড়াছড়ির গুইমারা থানায়। এবং এবং ওই যখন আমি শুনি যে আওয়ামী লীগ রাতে বিএনপি মার খাইতেছে, আমার কাছে ভালো লাগে যে ঠিক আছে, তোমরাই তো মারামারি করো। যাই হোক, আমরা পরবর্তী ইয়ে চলে যাই। অবশ্যই বর্তমানে আমার দেখা বিশ্বের সবচেয়ে বড় মেসাকার হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন মেসাকার। 72,000 লোক ইসরায়েল মারছে। কিন্তু যদি আপনি সীমান্ত দিক দিয়ে দেখেন, আপনি পৃথিবীতে বাংলাদেশ ভারতের মতো সীমান্ত, মানে এত মানবাধিকার লঙ্ঘন, এত হত্যা, এত খুন আপনি কোথাও পাবেন না। আপনি যদি ভারত পাকিস্তান সীমান্ত ধরেন, দুই শত্রু দেশ, সীমান্তে কিন্তু কোনো মারামারি নাই, নিরিবিলি। আপনি যদি আমেরিকা মেক্সিকো সীমান্ত ধরেন, তাও তো এত ইয়ে না। প্রতি মাসে 10-12 জন বা 20-30 জন করে গুলি করে মারে। এবং এই গত কয়েকদিন ধরে যে মানবেতর অবস্থা দেখতেছি আমি, মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, বলতেছে ওদিকে বাংলাদেশ হাঁটো, নারী, পুরুষ, শিশু, ধান ক্ষেত, পানি ভর্তি, এর ভিতরে বসে রয়েছে। মানে এগুলো দেখা যায় না। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, বড় বড় কথা বলে, মানবাধিকারের বলিয়া উড়ায়, তাদের এই রকম নিষ্ঠুরতা কেন? এটা তো হৃদয় বিদারক। সবচেয়ে বেশি কষ্ট যেটা পেয়েছি, যে গত কয়েকদিনে যেটা দেখলেন আপনারা, এই নির্বাচনের পরেই, শুভেন্দু অধিকারী আসার পরেই তারা নাকি প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, বাংলাদেশিদেরকে এখানে রাখা যাবে না। তো বাংলাদেশিদেরকে পাঠাতে গিয়ে যাদেরকে পাঠাচ্ছে সবই ভারতের। আজকে একটা ভিডিও দেখলাম যমুনা টিভিতে, কথা বলছে ওখানে যে একটা পরিবারের সাথে একটা মেয়ে, ছোট একটা মেয়ে ক্লাস 5-এ পড়তো, তাদের ভাষা টাষা কোনো কিছুই আমাদের না ভাই, আমাদের ধর্মে মুসলমান, তারা ভারতের, কিন্তু তারা যেহেতু মুসলমান এবং গরিব, তাদেরকে আপনি ঠেলে দিচ্ছেন আমাদের এখানে। আমরা আসলে আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আমরা তো তার গ্রহণ করতে বাধ্য না। তারপরেও আমরা যদি মানবিকভাবে নেই, আমরা তো অলরেডি 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, দেখেছেন? তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে, শেখ হাসিনা গর্ব করে বলতো, তার বোন নাকি তাকে বলেছে, বাবু তুমি 18 কোটি মানুষকে খাওয়াতে পারো, আর 10 লক্ষকে খাওয়াতে পারবে না? মানে দেখেন না কথাগুলো।
সে খাওয়ায়। সে খাওয়ায়। জি জি, বাংলাদেশে তো আপনি যে বাংলাদেশে থাকবেন, আপনি বাংলাদেশের মহিলারা ব্লাউজ পরে, তার ভিতরে যেগুলো পরে আর যে প্যান্টি পরে, যা আন্ডারওয়্যার পরে, এগুলো শেখ হাসিনা দেওয়া। এই তো সবকিছু আমরা দেখেছি। আবার ঘরে 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 তো মোবাইলও দিয়েছে। মোবাইলে দিয়েছে ঘরে ঘরে। এবং আমি যে আপনার সাথে কথা বলছি, হেসে কথা বলছি, বা আমি ভাষায় কথা বলছি, এটাও শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছে। তারা এটাও বলে যে আমরা কথা বলাও শিখিয়েছি মানুষকে, টেলিভিশনও আমাদেরকে দেখানো শিখিয়েছে, সবকিছু শিখিয়েছে। কিন্তু আমার কষ্ট লাগে যে এই যে আজকে যে আমাদের এই এত বড় একটা মানবিক বিপর্যয় হতে যাচ্ছে, সেটা 10 জন হোক, 20 জন হোক, 15 জন হোক, এই পরিবারগুলোকে 4-5 দিন ধরে আপনি নোম্যান্স ল্যান্ডে আপনি ঠেলে দিলেন। আমরাও তাদেরকে নিচ্ছি না, নিতে নিতে বাধ্য না, বা নিতে আমাদের নীতি নাই। কারণ 8টা দেশের লোককে আমরা কেন নিব? তারা তো আশ্রয় চায়নি, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। সাইদুর রহমান সাহেব দেখলাম উনি সাংবাদিক সম্মেলন করে বললেন, মানে এটা আমি কেন দুঃখ কষ্ট খুব ইম্পর্টেন্ট বলছি, আমার ওর কথাটা শুনছি আর আমার কাছে সেই হাসিনার আমলের, হাসিনার মন্ত্রীদের ভারতের যে প্রতি যে তাদের যে একটা ভালোবাসা প্রকাশ পেত, সেটা দেখলাম। উনি বললেন যে পুশহীন হচ্ছে, এই পুশহীনটা ভারত অনিচ্ছাকৃত করছে, ইচ্ছাকৃত ভাবে করছে না। একইভাবে মোমেন সাহেব বলতো, তার আগে তার ভাই বলতো যে ভারত আমাদেরকে মারতে চায় না, ভারত আমাদের বন্ধু। মাঝে মাঝে লোকজন গরু চোররা ঢোকে তো, তাই গুলি টুলি করতে হয়। এই যে আমি বাংলাদেশের মন্ত্রী, বাংলাদেশের উপদেষ্টা, বাংলাদেশের সালমান সাহেব তো বলছে যে এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। উনি তো নতুন ভাবে সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। বর্ডার কিলিং এর সংজ্ঞা এখন ইয়েতে আপনার উইকিপিডিয়াতে এবং ডিকশনারিতে চেঞ্জ হয়ে গেছে নতুন ভাবে, যে বর্ডারে যে কিলিংটা হবে প্রতিপক্ষ দ্বারা, ওটা বর্ডার কিলিং বলা যাবে না। ওটা কি বলা যাবে এটা উনি জানে, কারণ উনি তো বর্ডার কিলিং এর সম্মুখীন হয়নি, ওনার কোনো ভাই বোন তো ওই গরিব তারা মারা যায় না। তো এই যে উনি বললেন ভারতের অনিচ্ছাকৃত, এটা তাদের ইচ্ছাকৃত না, এই যে ভারত পোষণ নীতি, এটা থেকেই তো ইউনূস সরকার আমাদেরকে বের করে নিয়ে এসেছিলেন। আমরা কিছুদিনের জন্য বুক উঁচা করে দাঁড়িয়েছিলাম, এখন আমাদের বিডিআর এর সদস্যরা, আমাদের ভাইরা, তারা কিন্তু প্রতিবাদ এবং তারা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছে। আমি জানি না কতক্ষণ পর্যন্ত তাদের উপরে আমাদের সালাউদ্দিন সাহেবের অর্ডার কখন আসে, যে উনি তো বিডিআর চালায়। আমি তো বিডিআর বলি, বিজিবির নামটা আমি পছন্দ করি না, এগুলো তো ফলস নাম। আমরা আবার বিডিআর যাবো, এই বিজিবি বিডিআর নামটা নিয়ে 2-4টি কথা বলে যাই আমি আপনার এখানে সুযোগ পেলাম যখন। দেখেন, বিডিআর কে প্ল্যান করে ধ্বংস করে বিজিবি নাম দেওয়া হয়েছে। বিজিবিটা কি? বর্ডার গার্ড বাংলাদেশ। যদি বর্ডার গার্ড বাংলাদেশ থাকতে পারে, তাহলে কেন হাসিনা সরকার আইন করে কোন রাজনৈতিক দল বা কোন প্রতিষ্ঠানের নামের শেষে দেশের নাম যায় না? নামের প্রথমে থাকতে হবে। ছিল জামাত ইসলামী বাংলাদেশ, তারা আইন করে, নির্বাচন কমিশন আইন করে, দেশের আইন পরিবর্তন করে তাকে বাংলাদেশ জামাতে ইসলাম করতে বাধ্য করা হয়েছে। তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ কেন হবে? হতে পারে বাংলাদেশ বর্ডার গার্ড। দেখেন কত বড় একটা ভুল, ব্যত্যয়। তারা মানুষের নাম, দলের নাম পরিবর্তন করা হয়, নিজেরা বিজিবি যখন দিয়েছে খেয়াল করেনি যে বর্ডার গার্ড বাংলাদেশ, দেশের নাম কোনোদিন শেষে যায় না, দেশের নাম হয় সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে সামনে। তাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে অনুরোধ করবো, তার সরকারকে অবিলম্বে, এটা কোনো এমন কোনো খরচের বিষয় না, একটা আইন করে, অর্ডিন্যান্স করে, প্রধানমন্ত্রী একটা হুকুম দিয়ে বিডিআর নাম প্রত্যাবর্তন হোক। আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, তাদের অবদান, এবং তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে একটা ফেক বিদ্রোহ দেখিয়ে এতগুলো অফিসারকে হত্যা করে, বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করে, সেনাবাহিনীকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দুর্বল করার যে চেষ্টা করা হয়েছিল, সেটার স্মৃতি রক্ষার্থে আপনি আবার বাংলাদেশ রাইফেলস এটা ফিরিয়ে আনেন, বিডিআর। আমরা এটা চাই এবং জনগণ এটা চায়। এই বিজিবি সিজিবি এগুলো আমরা শুনতে জানে, এটা শুনলে বিএসএফ মনে হয় আমার কাছে, নামটা বিএসএফ বিজিবি একরকম মনে হয়। তারপরেও তারা ভালো করছে, আমি তাদের প্রতি স্যালুট জানাই। এবং এই মানবিক বিপর্যয় আমাদের বাংলাদেশের সরকার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাহেব, উনি এখন হয়েছেন রজার খলিল সাহেব, ইউনাইটেড নেশনের হয়েছেন, আমাদের হুমায়ুন কবির ভাই আছেন, শামাওয়াবাদ আছেন, আপনারা প্রতিবাদ করেন, আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিবাদ করেন। এগুলো মানবিক বিপর্যয়, কম সংখ্যা এখন আছে, এখন প্রতিবাদ করেন। যদি কয়েক লক্ষ বা কয়েক 50,000, 1 কোটি যদি এখানে ওরা যদি মার্চ করানো শুরু করে, তখন আপনারা কি করবেন? কিভাবে ঠেকাবেন? এটা গুলি তো করে আমরা মানুষ মারবো না, আমরা তো কোনোদিন মারতে পারি না। একটা কথা আপনারা প্রশ্ন করি, ভাই আপনি কি আজ পর্যন্ত জীবনে শুনেছেন কোনোদিন যে বিডিআর বা বিএসএফ, যেটা বিজিবি, আমাদের বিডিআর, কোনোদিন ইন্ডিয়ার কোনো অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছে? শুনেছেন? শোনেননি। কেন শোনেননি? কারণ আমরা মানবিক দেশ, আমরা মানুষ, আমরা মানুষকে পশুর মতো গুলি করে মারি না। যদি ঢুকে যায়, আরেকটা বর্ডারের কথা কিন্তু আপনি বলেননি, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, বিপদসংকুল এবং ডেঞ্জারাস বর্ডার হলো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্ডার। সেটা হলো সবচেয়ে ডেঞ্জারাস। ওখানে পর্যন্ত এইভাবে গুলি করে মানুষ পারে না, যেভাবে আমাদের এখানে মারে। এবং গুলি করে মানুষ মারাটা কিন্তু ওরা মনে আনন্দ পায়, আমার মনে হয় ওরা আমাদেরকে দেখাতে চায়, আমাদের মনস্তাত্ত্বিক ট্রমা সৃষ্টি করতে চায় যে তোমরা জিরো, তোমাদের কোনো ক্ষমতা নাই, আমরা তোমাদেরকে মারলে লাশ ফেরত দিই, তোমরা খুশি হয়ে যাও, লাশ দিলে খুশি, তোমাদের কোনো প্রতিবাদ নাই, তোমরা জীবন মৃত, বেঁচে আছো কিন্তু মরে গেছো। এই কারণে ওরা মারে। কিন্তু যে ইন্ডিয়ার যে 8,500 নাকি যুগান্তর দেখলাম যে অবৈধ কাজ করতেছে এখানে, আনুমানিক 8,500, যদি বাস্তবে সংখ্যা ডাবল হবে আমি জানি। আমরা জানি, বলেছি যে
8 লক্ষের অধিক আছে। আরে 8,500 তো ভাই ঢাকা সিটির একটা জায়গাতেই আছে যেখানে গার্মেন্টস আছে। একটা যুক্তিও আছে, হাসিনারা বলে একটা গার্মেন্টস ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন ইন্ডিয়ান লোক রাখেন আপনার মানে আপনার ম্যানেজার পদে। উনি বলেন যে ভাই মনে করেন আমি যদি কোনো কাজে যাই সচিবালয়ে, আমার গার্মেন্টস এর কাজ নিয়ে আমি সচিবালয়ে গেলাম, আমি সরকারের অফিসে গেলাম, আমার চায়নার দামও দেয় না। কিন্তু যখন আমার নিয়োগকৃত ম্যানেজার ওইখানে গিয়া হিন্দিতে কথা বলা শুরু করে এবং বলে যে আমার নাম অভিষেক অমুক বা আমার নাম প্রশান্ত অমুক, আই ফ্রম ইন্ডিয়া, তখন তাকে গুরুত্ব দিয়ে ওই কাজটা দ্রুত করে দেয়। এই যে কালচার, কর্পোরেট কালচার, একজন ইন্ডিয়ান নিয়োগিত হবে, ওই যে আরবরা আছে না কুয়েতে, কাতারে, সৌদি আরবে বড় প্রতিষ্ঠানে ওই যে আমেরিকার লোক নিয়োগ দেয়, ইংল্যান্ডের লোক নিয়োগ দেয়। ভালো লাগে। আমাদের এই গার্মেন্ট সেক্টরের কালচার হচ্ছে এটা ইন্ডিয়ান নিয়োগ দিবে, কোনো যোগ্যতা নাই, অবৈধ, টুরিস্ট বিষয়ে এসে দেশে যায় না, এদেরকে নিয়ে আমরা কি করবো ভাই বলেন তো? না, আপনি যেটা বললেন এটা খুব ভালো লাগলো, এটা খুব নতুন শুনলাম। আমি আমাদের কয়েক বন্ধু এবং এখন আমাদের এমপি আছে, খুব বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী, আমাদের বন্ধু মানুষ, তাদের সাথে আমি বাংলাদেশে গিয়ে বসে আলাপ করেছি। ভাই এই ইন্ডিয়ার এই কোয়ালিটি কন্ট্রোলটা ওরা ছাড়া হবে না কেন? উনি আমাকে যেটা বললেন, দুইজন বলেছেন আমাকে একই কথা, যে আমরা যেই বেতন এবং যেই সুযোগ সুবিধায় ওই লেভেলের একটা লোক পাই ইন্ডিয়ান লেভেলে, তারা আমাদেরকে কোনো বদারেশন দেয় না, তাদেরকে কথা বললে তারা মাইন্ড করে না, তাদেরকে যদি আমরা একটু রাগও হই মাইন্ড করে না। আমাদের বাংলাদেশের এমবিএ যারা আছে বা ভালো ফ্যামিলির বা খুব ভালো চৌকস, তাদেরকে এইসব কথা বলা যায় না, তারা মাইন্ড করে। এই কারণে আমরা অনেক সময় কাজের জন্য চাপে অর্ডার টর্ডার ক্যান্সেল হয়ে যায়, আমাদের মাথা ব্যথা ঠিক থাকে না, ঋণ টিন হয়ে যায়, তখন আমাদের অনেক সময় এই জন্য বাংলাদেশের গার্মেন্টস মালিকরা ইন্ডিয়ান লোক প্রেফার করে, শ্রীলঙ্কার লোক প্রেফার করে। বৈধভাবে আনো, টুরিস্ট বিষয়ে এসে কেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে বা ভারতে? ভাই বাংলাদেশে তো সবকিছুই বৈধ ভাই, আপনি অবৈধ বলছেন কেন? বাংলাদেশে তো সবকিছুই বৈধ, বাংলাদেশে সরকার যেটা বলবে এইটাই বৈধ। আপনি যেটা বলবেন আমি যেটা বলবো এটা কোনো দাম নাই। আমাদের কাছে সব আইন কানুন, বাংলাদেশে গিয়ে দেখেছি তো, সব নিয়ম কানুন হলো সাধারণ মানুষের জন্য। যে ক্ষমতায় আছে, যে আর্মি জেনারেল, পুলিশের বিরাট অফিসার, সচিব, তাদের কোনো কোনো আইন নাই। তাদের গাড়ির লাইসেন্স কেউ চেক করে না, তারা রং সাইডে গেলেও চেক করে না, তারা অ্যাক্সিডেন্ট করলো, মানুষ মারলো, অসুবিধা নাই, এই দুর্ঘটনা দেখাই দিবে। এগুলোই তো বাংলাদেশের এই জিনিসগুলো তো পরিবর্তনের জন্যই তো আমাদের সেই বিপ্লবটা তো আমরা ধারণ করতে পারিনি, বিপ্লবী সরকার গঠন করতে পারিনি, বিপ্লবের ফল মানুষের কাছে দিতে পারিনি। আজকে আমাদের এই কথাগুলো বারবার সারা জীবন ধরে আলোচনা করতে হচ্ছে, কারণ দেশের সরকার পরিবর্তন তো বিপ্লবের উদ্দেশ্য ছিল না। বিপ্লবের উদ্দেশ্য ছিল দেশের সিস্টেম পরিবর্তন। তো সিস্টেম পরিবর্তন তো আমরা করতে পারিনি। এবং যেভাবে নেক্সাসটা ঘুরে ফিরে আবার একই নেক্সাস, সে একই গ্রুপ ভারত সহ, তারা যেভাবে করে আবার জেগে উঠছে, তাহলে আমরা কিভাবে এটা চেঞ্জ করবো? কে চেঞ্জ করবে বাংলাদেশের এগুলি? কে চেঞ্জ করবে ঘুষ বাণিজ্য? কে চেঞ্জ করবে দুর্নীতি? যে কোনো জায়গায় আপনি লোক পাঠাবেন, সেখানে একটা চাঁদা, একটা টাকা পয়সা উঠানোর একটা ব্যবস্থা হবে। যাকে পাঠাবেন, ফেরেস্তাকে পাঠালে ফেরেস্তাও যে কোনো মনে শুরু করবে, এরকম অবস্থা। তো এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে কিভাবে মুক্ত করবে জানি না। আমাদের অনেক সম্ভাবনা এই দেশের, আমাদের বিশ্বের যেখানে যেখানে বাংলাদেশি আছে, ইয়াং জেনারেশন বলেন, মিডল জেনারেশন বলেন, সবাই ভালো করছে। আমরা যেখানে যেখানে আছি ভালো করছে। বর্তমানে মারুফ, আমরা খুব লাকি যে 47 সালে আমরা পাকিস্তান হয়েছিলাম, নাইলে শুভেন্দুরে আমাদেরকে শেষ করে ফেলতো। অবশ্যই থার্ড ক্লাস ফোর্থ ক্লাস সিটিজেন হিসেবে থাকতেন আপনি, অসুবিধা নেই কোনো। আপনি থার্ড ক্লাস ফোর্থ ক্লাস সিটিজেন হিসেবে থাকতেন, চাকরি পেতেন না, আপনার নাম দেখে চাকরি দিত না। এখন যেটা ভারতের হিন্দুরা সম্মুখীন হচ্ছে, কিন্তু ভারতের হিন্দুরা দেশের প্রতি তারা আনুগত্য আছে, লয়াল, তারা ভারতের প্রতি কিছু বলে না। তারা কিছু বলে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা সংখ্যালঘু নির্যাতিত ভারতে। গতবার ক্রিসমাসের সময় ওদের চার্চ পর্যন্ত ভেঙে দিয়েছে, আমি দেখেছি ভিডিওতে। তো ওগুলো তো তারা তো ভারতকে, দেশকে ভালোবাসে। আমাদের মধ্যে দেশের ভালোবাসা নাই কেন? আমরা এত অন্য দেশের প্রতি, পার্শ্ববর্তী শেষ ভারতের প্রতি এত প্রীতি কেন? আর এই যে মানবিক বিপর্যয়, একটা লাস্ট কথা বলে দিই, এই যে বলে যে এরা বাংলাদেশ থেকে এখানে গিয়েছে, ভাই কোন আক্কেলে আপনি কি ভাই এখন লন্ডনে থাকেন? আপনাকে যদি আমি যদি ভাই দুনিয়ার সবকিছু যদি আপনি ঘানা যাবেন, ভাই ঘানাতে ভালো চাকরি আছে যান ভাই, আপনি বলবেন ভাই আমার ঘানার দরকার নেই ভাই, আমি এখানে খুব ভালো আছি, মানবাধিকারের সাথে স্বাধীনভাবে, আমার কম টাকা বেশি টাকার কথা না, আমি খুব মুক্ত আছি। তো বাংলাদেশের লোক কেন যাবে ভারতে, যে দেশের অর্ধেক যায়? কিছু কিছু দেখলাম যে মিডিয়াতে বলে রাজমিস্ত্রির কাজ করে 400 রুপি, আমাদের দেশে তো 800 রুপি দিয়েও পাই না। না 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 400 রুপি রাজনীতির কাজ। আমি তারপরে আমার একটা সিনোপসিস, যদি যায় কেউ হিন্দু ধর্মাবলম্বী যেতে পারে, তাদের সব জায়গায় সবারই আত্মীয় স্বজন আছে, ওই পারে সবারই লোকজন আছে, তারা দুই জায়গাতেই রাখে, মেনটেন করে, আত্মীয় স্বজন আগের থেকে ছিল, তারা যেতে পারে। মুসলমান কে যাবে ভাই? কে যাবে যুদ্ধ ছাড়া, কোনো প্রবলেম ছাড়া? ঢাকা শহরে একটা রিক্সাওয়ালা যে পয়সা কামায়, অনেক অফিসাররা তো ওখানে কামায় না। আমি তো দেখেছি ওদের অবস্থাটা, আমি ভারতে বহুবার গিয়েছি, তো এই ইদানিং যাইনি, গত 15-20 বছরে এরা গিয়েছে, পাকিস্তান বহুবার গিয়েছি, এগুলো আমি দেখেছি। তাদের অবস্থাটা দেখেছি, এখান থেকে গিয়ে তারা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে কাজ করার মতো, এইভাবে করে ভাই গাটি বসকা নিয়ে যাওয়ার মতো পরিবেশ বাংলাদেশে হয়নি। বাংলাদেশের পরিবেশ অনেক ভালো। রিক্সা চালালেও বাংলাদেশে মাসে 20 থেকে 30 হাজার টাকা কামানো যায় রিক্সা চালিয়ে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। তাহলে আপনি রিক্সা চালিয়ে যদি কামাতে পারেন, তাহলে আপনি কেন ভারত যান এখান থেকে, এই যে গুলি খাওয়ার জন্য আর মরার জন্য?
আর দালালকে দিতে হবে টাকা। অন্য দেশ, আপনি জানেন না কোথায় যাচ্ছেন, আপনাকে মুসলমান হিসেবে রাস্তাঘাটে মারবে, পিটাবে, আপনার মেয়েদেরকে টেনে নিয়ে যাবে, তো সেটা তো আপনি আপনি যাবেন না, তো এটা বিশ্বাস না। মুসলিম গুলা যারা আগে যেতে পারে, এখন যায় না কেউ। আর আমি বিশ্বাস করি না, আমি এরা কেউ যায়। আপনার কাছে কি আর সময় আছে নাকি অনুষ্ঠান এখন শেষ করে ফেলবো? বলে আপনার পয়েন্ট আছে কোনো, তো শেষ ক্লাস ওই একটা একটা পয়েন্ট শুধু আছে, সেটা হচ্ছে যে আপনি তো দেখেছেন যে ভারত যেভাবে মানে বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মানে শত্রুতামূলক কথাবার্তা বলতেছে। এই যে বর্ডারে হিন্দু লোকটাকে যেভাবে মানে কষ্ট দিল, ও কিন্তু হিন্দু, বাংলাদেশি হিন্দু, খুব কষ্ট দিল ওকে। তো এখানে আবার আপনি যদি বিভিন্ন কলাম দেখেন, এই ভারতের বিভিন্ন এক্সপার্টিস তারা বলতেছে যে এই বাংলাদেশের রংপুর বিভাগ নিয়ে নিবে, চট্টগ্রাম বিভাগ নিয়ে নিবে। দেখেন আপনি ম্যাপে রংপুর চট্টগ্রাম বিভাগ লাল দাগ করা আছে, এগুলো নিয়ে নিবে, নিয়ে সকল মুসলমানদেরকে তাড়িয়ে দিবে, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা। এখন সম্প্রতি ভারতের প্রভাবশালী পত্রিকা দা হিন্দু একটা কলাম লিখেছে, সেখানে লিখেছে যে দ্য ট্রাস্ট ডেফিসিট ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ টাইজ। এখানে যা বলা হচ্ছে যে আসলে মানে ভারত যেহেতু বলে আসতেছে যে ইউনূস সরকার অবৈধ সরকার, একটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আমরা সম্পর্ক ভালো করবো, জয়শঙ্কর আসছে, ওম বিরলা আসছে আপনার ওই নির্বাচনের পরে ভারতীয় লোকসভার স্পিকার। কিন্তু বাস্তবে বিএনপি ক্ষমতা আসার পরও কিন্তু ওই ভারত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। ওই যে ইউনূস সরকারের সময় যেসব এমবার্গোগুলি আছে, এগুলো আছে, ভিসা বন্ধ, বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ, রপ্তানির উপর নিষেধাজ্ঞা, আমদানির উপর নিষেধাজ্ঞা, বিভিন্ন ভাবে ওই রকমই আছে। মুখে বলে যে সম্পর্ক ভালো হচ্ছে, কিন্তু আসলে ভালো হয় না। এই কারণে এই দা হিন্দু বলতেছে যে তারেক রহমান এখন আস্তে আস্তে পাকিস্তান এবং চীনের দিকে অগ্রসর হচ্ছে, এবং আমেরিকার দিকে। যে একটা অর্থনৈতিক অঞ্চল বলতেছে চীন, অর্থনৈতিক অঞ্চল আপনি বলেন যে সেটা স্থগিত করছে, এক দশক পর আলোর মধ্যে অর্থনৈতিক অঞ্চল। এখন সব মিলিয়ে আপনার কি মনে হয় যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো আসলো, খুব রাজকীয় সম্বোধনা দেওয়া হলো, সব মিলিয়ে তারেক রহমানের পররাষ্ট্রনীতির বিষয়টা আপনি কি দেখছেন? আসলে কি তারেক রহমান ভারত থেকে একটু সরে যাচ্ছে, যে তারেক রহমান মনে করতেছে যে আমার পক্ষে হাসিনা হওয়া সম্ভব না, ভারতের মন পাওয়া সম্ভব না, এরকম কিছু মনে করতেছেন? সংক্ষেপে যদি বলেন কি আপনার সমাজে। এটা মনে যদি করে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তিগত মতামত ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, যদি এটা সত্যি সত্যি মনে করে থাকেন। এটাই মনে করা উচিত, ইয়োর এনিমি ইজ ইয়োর ফ্রেন্ড। বিশ্ব রাজনীতিতে, ভূ রাজনীতিতে, গ্লোবাল সিচুয়েশনে কোনো ফ্রেন্ড বা কোনো এনিমি পার্মানেন্ট না। তো আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে দেখতে চাই, যেখানে আমাদের তিন দিক দিয়ে ভারতের মতো একটা দেশ, যেখানে তারা নিজেদের দেশের লোকজনকে, সংখ্যালঘুদেরকে চরম নির্যাতন করে, তাদের থেকে যদি আমরা সম্মান দিতে চাই, আমাদেরকে চায়না, পাকিস্তান এই বলয়ের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে হবে। এমনকি আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার নাই, আমাদের সামনে যে নিউক্লিয়ার পাওয়ারটা আছে, তারা যে আমাদেরকে সবসময় একটা মানে ওই যে গুলি করে ঝুলিয়ে রাখে, আমাদের মেয়েদের লাশ ঝুলিয়ে রাখে, আমাদেরকে ছোট করে, আমাদের চ্যানেল দেখতে দেয় না, ওরা আমাদের চ্যানেল দেখে। দেখেন এই যে ইউনাইটেড নেশনের ভোটটা হয়ে গেল, ইউনাইটেড নেশনের 81st অধিবেশনের সভাপতির জন্য, সেখানে কিন্তু আমাদের পেয়ারের ভারত জীবন মানে জান দিয়ে দেন আপনি তাদের জন্য। শেখ হাসিনা এত দিয়েছে, ভারত নাকি কোনোদিন বলতে পারবে না। ভোটটা কিন্তু আমাদেরকে দেয়নি, সাইপ্রাসকে দিয়েছে। না, এটা আমরা বুঝবো কিভাবে? কিন্তু ভোট তো আমি জানি এটা প্রকাশ হয়ে গেছে, এটা প্রকাশ হয়ে গেছে নাকি শুনুন। গোপন ব্যালট হলো ভারতের বাংলাদেশের যে লিস্টটা, বাংলাদেশের যে স্ক্র্যাপ শিট যেটা তারা করেছে, যে কার 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 সমর্থন পাওয়া গেল, আছে না, যে বিভিন্ন দেশ আমাদেরকে অলরেডি কথা দিয়েছে, আমরা আমিও বিশ্বাস করি তারা ভোট দেয় নাই, ভারত ভোট দেয়নি। এবং আমাদের অন্যতম প্রধান যে আমাদের দেশের আওয়ামী লীগ আমলের বয়ান থেকে শুরু করে ইদানিং বয়ান, নতুন নতুন বয়ানে পাকিস্তান আমাদের খুব বড় শত্রু, আমাদের ক্ষতি করেছে। পাকিস্তান কিন্তু আমাদের পক্ষে ভোট দিয়েছে, চায়নাও আমাদের পক্ষে ভোট দিয়েছে, ভারত আমাদের পক্ষে ভোট দিয়েছে, তুরস্ক অবশ্যই ভোট দিয়েছে আমাদের পক্ষে। এরা আমাদেরকে কনফার্ম করেছে, তারা আমাদেরকে অঙ্গীকার করেছে যে ভোট দিবে। তাহলে এখন আপনি বলেন বাংলাদেশের মানুষ কেন ভারতের দল ক্রিকেট খেলে তাকে সমর্থন করবে? কি কারণ আছে? শেখ হাসিনার কারণ ছিল, তাকে টিকিয়ে রেখেছিল। আমাদের যারা এখন ভারত ভারত করে, তাদের কারণ হচ্ছে তারা হয়তো রয়ের সাথে একটা ইয়ে করতে চায়। আমি দেশ নায়ক তারেক রহমানকে অনুরোধ করবো, আপনি বাংলাদেশের জনগণের অমিত শক্তি, যেটা আমার বাবা বুঝেছিলেন, উনি বলেছিলেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস, উনি বলেছিলেন। ওনার কথা থেকে যদি আপনি ওনাকে যদি ফলো করে থাকেন এবং তাকেই নেতা মনে করেন, আমি মনে করি মনে করেন, তাহলে আপনি জনগণকে আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় সাপোর্ট মনে করেন। ভারত এগুলা, ভারতের এগুলা এরা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা যদি একসাথে থাকি। এবং বিরোধী দল যারা আছে এখন, তারাও আপনাদের সাথে, আপনাদের 20-25 বছরের জোট সঙ্গী, সরকার সঙ্গী, মন্ত্রী সঙ্গী, তাদেরকে আস্থা রাখেন। এনসিপি নতুন প্রজন্ম, তাদেরকেও আস্থায় রাখেন। রেখে সালাউদ্দিন আহমেদ টাহমেদ এদেরকে কথা বলা একটু বন্ধ করে মন্ত্রিত্ব চেঞ্জ করে দেন। ইমিডিয়েটলি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা হয় লুৎফুজ্জামান বাবুকে দেন, অথবা আলতাফ হোসেন চৌধুরীকে দেন। এরা দেশপ্রেমিক, এরা পরীক্ষিত। একজন খুনের মামলা থেকে, খুনের আসামি, তাকে হত্যা করা হতো, আর কিছুদিন হলেই ফাঁসিতে, সেখান থেকে বেঁচে আসা, তার জীবনে চাওয়া পাওয়া কিছু নাই। আর আলতাফ হোসেন চৌধুরীও ভারত বিরোধী, ভারতের আগ্রাসনের উনি প্রতিবাদী, সেই হিসাবে তাদেরকে দেন। এইগুলাকে দিয়ে ভাই স্বরাষ্ট্রমন্ত্রী সে সব মন্ত্রণালয়ের কথা বলে, ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, এগুলো আমরা চাই না। আমরা এগুলো চাই না, জনগণও চায় না। বিএনপি শুধু যারা বিএনপি দলের নেতা আছে, যারা পোস্টে আছে, তাদের না, বিএনপি আমাদেরও বিএনপি, এটা আমরা ধারণ করি।
আমরা এটার জন্য আমাদের রক্ত, আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের বাবা মা সব বিসর্জন দিয়েছি। তাহলে আমাদের কথা আপনি শুনবেন না কেন? আমরা তো পথ চাই না আপনার কাছে, ব্যাংক চাই না, বিমা চাই না, কালভার্ট চাই না, কন্ট্রাক্ট চাই না। তাহলে আমরা চাই বিএনপি মাথা উঁচু করে বেগম খালেদা জিয়া যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিয়া রহমান যে নীতি দিয়েছিলেন সেই নীতিতে অটল থাকুক।